হাই এভরিবডি, ওয়েলকাম টু TWS একাডেমি। তো কোন কোন স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হচ্ছে একটু যদি কমেন্ট করো তাহলে। এই ব্যাচটাতে শুধুমাত্র আমরা রেলের প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব, যেহেতু এটা একটা রেলের ব্যাচ। এখানে আমরা রেলের যাবতীয় ভিন্ন শিফটের প্রশ্ন এখানে আলোচনা করব। শুধুমাত্র রেলের প্রিভিয়াস ইয়ারে যে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল সেগুলো বাদে বাকি সবগুলো কিন্তু আমরা এখানে ডিয়ার স্টুডেন্টস আলোচনা করব। তো শুরু করি তাহলে আজকের পর্বটি। 1 নম্বর প্রশ্ন, আজকে আমরা ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। প্রথম প্রশ্ন স্ক্রিনে তোমাদের একটা দিলাম। এটা প্রিভিয়াস ইয়ারে গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন। আমরা যে প্র্যাকটিসগুলো করব সেগুলো লেটেস্ট প্রশ্ন উত্তর, অর্থাৎ লাস্ট তোমার আরআরবি গ্রুপ ডি এবং যদি আমরা দেখি এনটিপিসির পরীক্ষা লাস্ট 2022 সাল এবং গ্রুপ ডিরও 2022 সালের বেশি প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করব বিভিন্ন শিফটে। ওকে, তো বিভিন্ন শিফটে কিন্তু পরীক্ষা হয়েছিল, সমস্ত শিফট আমরা কভার করার চেষ্টা করবো। এরকম প্রতিটা প্রশ্নের নিচে এরকম তোমাদের সাল দেওয়া থাকবে কোনটা কিসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, FICCI এর সম্পূর্ণ অর্থ কি? তো FICCI এর সম্পূর্ণ অর্থটা কি? আমরা এখানে সঠিক উত্তর পাবো ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। তো এটা ডিয়ার স্টুডেন্টস কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এর সম্পর্কে দুটো তথ্য একটু জেনে রাখো। ফার্স্ট, এর পুরো নামটা ওখানে আমরা দেখে নিলাম, আরো একবার দেখো। এছাড়া এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? FICCI এর প্রতিষ্ঠা সাল হচ্ছে 1927 সাল। এটা একটু খুবই ইম্পর্টেন্ট একটা সাল। এবং এর সদর দপ্তর কোথায়? নয়াদিল্লিতে। যখনই কোনো আমরা সংস্থা সম্পর্কে পড়বো বিশেষ করে, তখনই কিন্তু সেই সংস্থাটার প্রতিষ্ঠার সাল এবং সংস্থাটার সদর দপ্তর, আর যদি প্রয়োজন হয় সংস্থাটা কি টাইপের সংস্থা। এটা যেমন একটা নন প্রফিটেবল অর্গানাইজেশনের মধ্যে পড়ে থাকে। ওকে, এটা কোনো প্রফিটেবল অর্গানাইজেশন নয়, নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন বা একটা তোমার হচ্ছে স্টুডেন্টস ফেডারেশনের মধ্যে পড়ে। এছাড়া সেই সংস্থাটাতে যদি কোনো আন্তর্জাতিক সংস্থা হয়, সেই সংস্থাটা আন্তর্জাতিক ক্ষেত্রে কি ধরনের কাজ করে থাকে, তার কি ধরনের তোমার হচ্ছে কতগুলি দেশ সে তার সদস্য, এই রিলেটেড প্রশ্ন উত্তর কিন্তু বিভিন্ন পরীক্ষাতে, বিশেষ করে রেলের পরীক্ষাতে দিয়ে থাকে। তোমরা প্রিভিয়াস ইয়ারের যেহেতু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছো, তোমাদের এখান থেকে কিন্তু সবকিছু তোমরা প্রশ্নের মাধ্যমে দেখে নেবে। পরে দেখো একটা প্রশ্ন, এটা আমাদের পরিবেশের উপর থেকে প্রশ্ন ছিল। নিম্নলিখিত কোন ধরনের দূষণের কারণে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ হয়ে থাকে? তো কি দূষণের কারণে শ্বাসতন্ত্রের রোগ হয়ে থাকে? শ্বাসতন্ত্র আমাদের শ্বাসনালী, এটা তো একদমই বেসিক প্রশ্ন। শব্দ দূষণ, ভূমি দূষণ, বায়ু দূষণ নাকি জল দূষণ? বিভিন্ন দূষণের কারণে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। তার মধ্যে বায়ু দূষণের কারণে কিন্তু সাধারণত শ্বাসতন্ত্রের রোগ হয়, তাই তো? বায়ু দূষণ ক্ষতিকারক যে বায়ু দূষক পদার্থগুলো থাকে, তার কারণে আমাদের কিন্তু শ্বাসতন্ত্র বা ফুসফুসের রোগ হয়ে থাকে। ব্রঙ্কাইটিস, হাঁপানি, এই রিলেটেড যে রোগগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এই বায়ু দূষণের কারণে হয়ে থাকে। এরপরে হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন, ইন্দিরা পয়েন্ট নিচের কোন দ্বীপের দক্ষিণ অংশে অবস্থিত আছে? এটা একটা দারুণ প্রশ্ন। আমাদের ভারত যে দেশটা আছে, ভারত দেশটাকে আমরা যদি 4টে বিন্দুতে দেখে থাকি, বা ভারত দেশকে যদি আমরা 4টে এরকম কোনায় দেখে থাকি, ভারতটাকে মনে করো একটা এরকম বক্স, ঠিক আছে? তো ভারতের চারটে সাইড আছে, ভারতের 4টে সাইড আছে। তো 4টে সাইডের শেষ বিন্দু কোনগুলি, এটা থেকে কিন্তু প্রশ্ন আসে। তো যেমন ভারতের একদমই দক্ষিণতম বিন্দুর নাম কি হচ্ছে? ইন্দিরা পয়েন্ট। ভারতের একদমই দক্ষিণতম বিন্দুর নাম ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টটা কোথায় আছে? গ্রেট নিকোবর বলে একটা দ্বীপ আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভিতরে। 570টিরও বেশি কিন্তু দ্বীপ আছে, 570টির বেশি ছোট বড় দ্বীপ আছে। কতগুলি দ্বীপ আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 570টিরও বেশি কিন্তু দ্বীপ আছে। আর আন্দামান নিকোবর দ্বীপটা কোথায় আছে? বঙ্গোপসাগর অঞ্চলে অবস্থিত আছে। প্রশ্ন দিতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা কোন অঞ্চলের মধ্যে পড়ে থাকে? বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলের মধ্যে পড়ে, কিন্তু এটা ভারতের একটা টেরিটরির মধ্যে পড়ে থাকে। এছাড়া আরো একটা দ্বীপ আছে লাক্ষাদ্বীপ, নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। এটা আরব সাগরীয় অঞ্চলে অবস্থিত। এর ভিতরে 36টি দ্বীপ পাবো আমরা লাক্ষাদ্বীপের ভিতরে, সবগুলো কিন্তু প্রবাল দ্বীপ। প্রশ্ন দিয়ে থাকে কোথায় আমরা প্রবাল দ্বীপ দেখতে পাই? লাক্ষাদ্বীপে কিন্তু আমরা প্রবাল দ্বীপ দেখতে পেয়ে থাকি। অলরাইট, এরপরে দেখো, এর ভিতরে একটা দ্বীপ হচ্ছে গ্রেট নিকোবর। এখানে আমরা পাবো ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। তো ভারতের একদমই দক্ষিণতম দ্বীপ তাহলে কোনটি?
সেটা হচ্ছে গ্রেট নিকোবর দ্বীপ, যেখানে ইন্দিরা পয়েন্ট আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন দিতে পারে ভারতের উত্তরতম বিন্দু কি? উত্তরতম বিন্দু কি? উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল। এটা কোথায় আছে? ইন্দিরা কলটা হচ্ছে ভারতের উত্তরতম বিন্দু। দক্ষিণতম বিন্দুর নাম কি? বলে দিলাম, ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট এটা হচ্ছে দক্ষিণতম বিন্দু। এছাড়া ডিয়ার স্টুডেন্টস আরেকটা জিনিস মনে রাখবে, এখানে ভারতের পূর্বতম বিন্দুর নাম কি? কিবিথু। প্রশ্ন দিতে পারে কিবিথু কোথায় অবস্থিত আছে। কিবিথুটা হচ্ছে ভারতের একদমই ডিয়ার স্টুডেন্টস পূর্বতম বিন্দু, পূর্ব দ্রাঘিমাতে অবস্থিত আছে। এই কিবিথুটা অরুণাচল প্রদেশে অবস্থিত, যেটা ভারতের পূর্বতম বিন্দু। এরপরে পশ্চিমতম বিন্দুর নাম কি? গুহার মোটর। ডিয়ার স্টুডেন্টস নাম কি? গুহার মোটর, যেটা ভারতের পশ্চিমতম বিন্দুর নাম। এটা গুজরাটে অবস্থিত আছে। অলরাইট, কোনো অসুবিধা নেই আশা করি। এবারে দেখো, ইন্টারেস্টিংলি আরেক ধরনের প্রশ্ন কিন্তু হয়ে থাকে। এই চারটে বাইরে আরেকটা কিন্তু আমাদের বিন্দু সম্পর্কে পড়তে হয়, যেটার নাম হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি। তোমরা যদি ভারতের ম্যাপ দেখো, এইটা মনে করো ভারতের ম্যাপ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে এই যে হলুদ রঙের, এটা হচ্ছে ভারতের ম্যাপ। তো ভারতের যে ম্যাপ, এটা হচ্ছে মূল একটা ভূখণ্ড। মূল ভূখণ্ড ছাড়াও কিন্তু এই যে সাগর অঞ্চল আছে, নীলগুলো হচ্ছে সাগর অঞ্চল। এখানে ছোট ছোট এরকম দ্বীপ আছে, দ্বীপগুলোকে আমরা মূল ভূখণ্ডের মধ্যে ধরি না। যেমন আন্দামান নিকোবর দ্বীপ, এটাকে আমরা মূল ভূখণ্ডের মধ্যে কিন্তু ধরবো না। তাহলে ভারতের যে মূল ভূখণ্ড, ভারতের যে মূল এরিয়া, এই মূল এরিয়ার দক্ষিণতম বিন্দুর নাম কি? সেটা হচ্ছে এখানে অবস্থিত আছে তামিলনাড়ুতে কন্যাকুমারী। কন্যাকুমারী, এই কন্যাকুমারী হচ্ছে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। ওকে, তো এই কন্যাকুমারীটা কোথায় আছে? তামিলনাড়ুতে আছে, ভারতের মেনল্যান্ড, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, এটাকে আমরা বলবো। এবারে চলো, আন্দামান নিকোবর থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে, একটু ভালো করে সকলে একটু খেয়াল করো। হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চল। এই যে বড় অঞ্চলটা দেখতে পাচ্ছ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। ফার্স্ট একটা অঞ্চলকে আমরা বলে থাকি আন্দামান, একটাকে আমরা নিকোবর বলি। এখানে দেখো, এই যে লাল কালির নিচের যে আমি বক্সটা কাটলাম, এটা হচ্ছে নিকোবর আইল্যান্ড, আর উপরের যে আইল্যান্ডটা আছে এটা হচ্ছে আন্দামান আইল্যান্ড। নিকোবরের থেকে আন্দামানের কিন্তু এরিয়াটা বেশি। আচ্ছা, এই দুটির মাঝে অবস্থিত আছে 10 ডিগ্রি চ্যানেল। পরীক্ষায় প্রশ্ন দেয় কোন দুটি দ্বীপের মাঝে 10 ডিগ্রি চ্যানেল আছে, বা 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি ভূখণ্ডকে আলাদা করে থাকে। আন্দামান ও নিকোবর যে দুটি অঞ্চল আছে, এটাকে ভাগ করে থাকে কিসে? সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল বলে একটা আমরা তোমার চ্যানেল পাবো বা প্রণালী পাবো, যেটা কিন্তু দুটি অঞ্চলকে আলাদা করে ভাগ করে ফেলে। এবারে চলো, খুবই ইম্পর্টেন্টলি আরো কিছু প্রশ্ন হয় এখান থেকে। যেমন এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, এর সব থেকে বড় দ্বীপ কোনটি? এখানে যদি প্রশ্ন দেয়, আমরা বলবো স্যার এখানে সাউথ আন্দামান, বা এই যে আন্দামান অঞ্চল আছে, এটা কিন্তু সব থেকে বড় দ্বীপ। প্রশ্ন দেয় এখানে রস আইল্যান্ড কোথায় আছে? সাউথ আন্দামানে রস আইল্যান্ড আছে। পোর্ট ব্লেয়ার কোথায় আছে? পোর্ট ব্লেয়ারটার বর্তমানে নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। পোর্ট ব্লেয়ারটার বর্তমান নাম কি জানো? পোর্ট ব্লেয়ারের বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে শ্রীবিজয়পুরম। শ্রীবিজয়পুরম হচ্ছে পোর্ট ব্লেয়ারের বর্তমান নাম। তো সেই শ্রীবিজয়পুরম, এটা কিন্তু ডিয়ার স্টুডেন্টস আন্দামান ও নিকোবর আইল্যান্ডের রাজধানী। পুরো এই অঞ্চলটা, টেরিটরিটার রাজধানীর নাম কি? সেটা হচ্ছে শ্রীবিজয়পুরম। প্রশ্ন দেয় পোর্ট ব্লেয়ার কোথায় আছে? এটা সাউথ আন্দামানে অবস্থিত আছে। কোথায় আছে? সাউথ আন্দামানে এটা অবস্থিত আছে। এরপরে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। ডানকান প্যাসেজ বলে একটা এরকম প্রণালী পাবো, সেটা কোন দুটি অঞ্চলের মাঝে অবস্থিত আছে? এই প্রশ্নটাও পরীক্ষায় এসে থাকে বা এসেছে প্রিভিয়াস ইয়ারে। তো এখানে যদি দেখো, ডানকান প্রণালীটা অবস্থিত আছে সাউথ আন্দামান এবং লিটল আন্দামানের মাঝখানে। কোথায় আছে? সাউথ আন্দামান এবং লিটল আন্দামান দুটো দ্বীপের মাঝখানে অবস্থিত আছে ডানকান প্রণালী বা ডানকান প্যাসেজ। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কিন্তু তোমরা পাবে। এছাড়া দুটো আমাদের ভারতের
দুটো আগ্নেয় দ্বীপ আছে, একটা হচ্ছে ব্যারেন, এখানে আমরা পাবো ব্যারেন আইল্যান্ড, আর এখানে পাবো নারকোন্ডাম। এই দুটো কিন্তু আগ্নেয় দ্বীপের মধ্যে অবস্থিত পড়ে, বা ব্যারেন একটা কিন্তু আমাদের ভারতের সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল, যেটা আন্দামানের থেকে কিন্তু কাছে অবস্থিত আছে। ওকে, এটা আন্দামান রিজনের মধ্যে পড়ে থাকে। চলো এরপরে দেখি আমরা নেক্সট প্রশ্ন। নেক্সট আমাদের প্রশ্ন, আচ্ছা, সাংবাদিকতায় অসামান্য কর্ম ক্ষমতার জন্য নিচের কোন পুরস্কার দেওয়া হয়? আরআরবি গ্রুপ ডি 2018 সালে প্রশ্ন। লিটিল আন্দামান এবং বৃহৎ আন্দামান, একদমই একদমই আশিস খাটুয়া ঠিক বলেছো, তুমি আগে ব্যাচে ছিলে না, তোমার নামটা চেনা চেনা লাগছে। গুড। নেক্সট দেখো, সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য একটা পুরস্কার দেওয়া হয়, সেই পুরস্কারটির নাম কি? সেই পুরস্কারটা হচ্ছে এখানে রামনাথ গোয়েঙ্কা পুরস্কার, সাংবাদিকতায় কৃতিত্বের জন্য দেওয়া হয়। 1610 সালে জানুয়ারিতে গ্যালিলিও কতটি গ্যালিলিয়ান উপগ্রহ আবিষ্কার করেছিলেন? আরআরবি এনটিপিসি 2016 সালের একটা প্রশ্ন। গ্যালিলি এনার নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, তিনি দূরবীন আবিষ্কার করেছিলেন। গ্যালিলি কি করেন? গ্যালিলি দূরবীন আবিষ্কার করেন। তাই তো দূরবীন আবিষ্কার করেন যে গ্যালিলি, সেই দূরবীনের মাধ্যমে তিনি বৃহস্পতির 4টি উপগ্রহ আবিষ্কার করেছিলেন, যাদেরকে গ্যালিলিয়ান উপগ্রহ বলা হয়। বৃহস্পতি আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্রহ এবং গ্রহদের মধ্যবর্তী নামে পরিচিত। সেই বৃহস্পতির সবথেকে বড় উপগ্রহ নাম হচ্ছে গ্যানিমেড। নাম কি? গ্যানিমেড। সেই গ্যানিমেডটা তিনি আবিষ্কার করেন। গ্যানিমেড, আচ্ছা, গ্যানিমেড শুধু বৃহস্পতির নয়, পুরো এন্টায়ার সৌরজগতের যত উপগ্রহ আছে, যত বিভিন্ন গ্রহের উপগ্রহ আছে, তার মধ্যে সবথেকে বড় উপগ্রহ কিন্তু গ্যানিমেড। গ্যানিমেড ছাড়া ইউরোপা, ক্যালিস্টা ও আরেকটার নাম হচ্ছে আইও। আরেকটার নাম কি? আইও। এই 4টি উপগ্রহ আবিষ্কার করেছিলেন গ্যালিলি। এগুলোকে গ্যালিলিয়ান উপগ্রহ বলা হয়ে থাকে। ওকে, এগুলো সবই কিন্তু বৃহস্পতির উপগ্রহের মধ্যে পড়ে থাকে, মাথায় রাখতে হবে। এরপরে দেখো, গ্যানিমেডটা কে আবিষ্কার করে? এটা একটু ইম্পর্টেন্ট। গ্যানিমেডটা পুরো সৌরজগতের মধ্যে সবথেকে বড় উপগ্রহ, যেটা বৃহস্পতির উপগ্রহ। নিম্নলিখিত বা নিচের গুরুত্বপূর্ণ শহরটি নীল নদের তীরে অবস্থিত। কোন গুরুত্বপূর্ণ শহরটি নীল নদের তীরে অবস্থিত আছে? 4টি তো ঠিকই করেছি। নেক্সট দেখো, নিচের কোনটি গুরুত্বপূর্ণ শহর নীল নদের তীরে অবস্থিত? ভাই আমি কাঠাম বলতে পারবো না, আমি জানি না। সেফ স্কোর কত? আলামিন স্যারকে জিজ্ঞাসা করো, আলামিন স্যার বলবে ভালোভাবে এই জিনিসগুলো। নিচের কোনটি গুরুত্বপূর্ণ শহর নীল নদের তীরে আছে? সেটা হচ্ছে আলেকজান্দ্রিয়া শহর। নীল নদের তীরে অনেক বড় বড় শহর আছে কিন্তু, আলেকজান্দ্রিয়া, মিশরের খার্তুম, দেন হচ্ছে সুদানের খার্তুম, হ্যাঁ, কায়রো, এই সমস্ত শহরগুলো নীল নদের তীরে আছে। তো আলেকজান্দ্রিয়াটা কোথায় আছে জানো? এটা হচ্ছে মিশরের একটা কিন্তু কালচারাল সিটির মধ্যে পড়ে থাকে। তো সেই মিশরের একটা সিটির নাম হচ্ছে আলেকজান্দ্রিয়া, যেটা আমরা পাবো নীল নদের তীরে। এটা আফ্রিকান একটা সিটি, আফ্রিকা মহাদেশেই তো নীল নদ প্রবাহিত হয়েছে, বিশ্বের সব থেকে দীর্ঘতম নদী। আচ্ছা, বুদাপেস্ট, এটা একটু মনে রাখবে, বুদাপেস্ট হচ্ছে হাঙ্গেরির রাজধানী। হাঙ্গেরির রাজধানীর নাম কি? হাঙ্গেরির রাজধানী হচ্ছে বুদাপেস্ট। এটা দানিউব নদীর তীরে অবস্থিত আছে। দানিউব নদীর তীরে অবস্থিত। এটা থেকে একবার তোমাদেরই প্রিভিয়াস ইয়ারে এনটিপিসি তে প্রশ্ন দেওয়া হয়েছিল, বুদাপেস্ট কোন নদীর তীরে অবস্থিত আছে? দানিউব নদীর তীরে অবস্থিত হচ্ছে বুদাপেস্ট। আচ্ছা বলো তো দেখি, বাগদাদ কোথাকার রাজধানী? বাগদাদ হচ্ছে আমরা জানি ইরাকের রাজধানী। ইরাকের রাজধানী শহরের নাম কি?
সেটা হচ্ছে বাগদাদ। বাগদাদটা তোমরা নিশ্চয়ই ইউফ্রেটিস টাইগ্রিস নদীর নাম শুনেছো, যেখানে প্রাচীন সেই সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল। সেইখানে কিন্তু টাইগ্রিস বলে যে নদীটা আছে, সেই টাইগ্রিস নদীর তীরে অবস্থিত আছে টাইগ্রিস নদীর তীরে অবস্থিত আছে বাগদাদ। কোথায় আছে? টাইগ্রিস নদীর তীরে। আচ্ছা বলো তো দেখি, লন্ডন কোথাকার রাজধানী? লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী। ইংল্যান্ড তথা সমগ্র যুক্তরাজ্য বা ইংল্যান্ডের ডিয়ার স্টুডেন্টস রাজধানী কি? সেটা হচ্ছে লন্ডন। এটা কোন নদীর তীরে আছে? লন্ডনটা কোন নদীর তীরে আছে বলতে পারবে? লক্ষ্মী বিশ্বাস, ইশিকা ঘোষ বলছে স্যার টেমস নদীর তীরে। আশিস খাটুয়াও বলেছে টেমস নদীর তীরে। ভেরি গুড। এই লন্ডনটা কোথায় পাবো আমরা? টেমস নদীর তীরে। টেমস নদীর তীরে। আচ্ছা নদীর তীরে যখন শহর বলছি, তাহলে আমাকে আমাদের ভারতের কিছু নদী তীরবর্তী শহর সম্পর্কে কিন্তু জেনে রাখতে হবে। এটা আমরা পরে একদিন একটা লিস্ট করে আনবো, সেখানে কিন্তু এটা নিয়ে আমরা পড়বো। এরপরে আরো একটা আন্তর্জাতিক শহর থেকে তোমাদের এবারে প্রশ্ন আসার চান্স থাকতে পারে, সেটা হচ্ছে প্যারিস কোন নদীর তীরে? এটা থেকে প্রশ্ন আসতে পারে, কারণ এই যে প্যারিস, এখানে কিন্তু 2024 সালে প্যারিস অলিম্পিক হয়েছিল, এবং প্যারিস অলিম্পিকের যে ওপেনিং সেরেমনি, সেটা প্যারিসের পাশে অবস্থিত একটা নদীর তীরে কিন্তু বা নদীতে কিন্তু হয়েছিল। কোন নদীতে? মনে রাখবে প্যারিস হচ্ছে সোন নামক একটা নদীর তীরে, সেন নামক একটা নদীর তীরে আছে। ফ্রান্সের প্যারিস কোন নদীর তীরে আছে? সেন নদীর তীরে। সেই সেন নদীতে কিন্তু 2024 সালে ডিয়ার স্টুডেন্ট কি হয়েছিল? ওপেনিং সেরিমনি বা যে উদ্বোধনী অনুষ্ঠান, সেটা হয়েছিল প্যারিস অলিম্পিকের। চলো এরপরে চোল রাজবংশের শেষ শাসক কে ছিলেন? চোল রাজবংশ সেই কোথায় রাজত্ব করেছিল? দক্ষিণ ভারতে রাজত্ব করেছিল চোল রাজবংশ, তাই তো? প্রাচীনকালে চোল রাজবংশ দক্ষিণ ভারতে রাজত্ব করেছিল। চোল রাজবংশ থেকে বিভিন্ন প্রশ্ন হয়। চোল রাজবংশের ফার্স্ট জিনিস, চোল রাজবংশের চোল রাজবংশের থেকে কিছু প্রশ্ন দেখো। ফার্স্ট চোল রাজবংশের রাজধানী কোথায় ছিল? তারপরে চোল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিল? শ্রেষ্ঠ রাজা ইত্যাদি প্রশ্ন কিন্তু হতে পারে পরীক্ষার জন্য। চোল রাজবংশের যদি আমরা দেখি রাজধানী কোথায় ছিল জানো? চোল রাজবংশের রাজধানী ছিল তাঞ্জোর। এই তাঞ্জোরটা কোথায় আছে বলো তো দেখি? তাঞ্জোরটা বর্তমানে কোথায় আছে? এখানে পাশে লিখে পেলো, বর্তমানে এটা হচ্ছে তামিলনাড়ুতে আছে। বর্তমানে তামিলনাড়ু স্টেটের ভিতরে পাবো আমরা তাঞ্জোর। এটাকে আমরা থাঞ্জাভুর অঞ্চলও বলে থাকি। দক্ষিণ ভারতের শস্য ভান্ডার কাকে বলা হয়? থাঞ্জাভুরকে বলা হয়। আমরা পড়েছি বিভিন্ন ক্ষেত্রে হয়তো, বা তোমরা হয়তো জানো। সেই তাঞ্জোরটাই কিন্তু বর্তমানে থাঞ্জাভুর, যেটা তামিলনাড়ুর কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত আছে। চোল রাজবংশের প্রতিষ্ঠাতাকে? বিজয়ালয় হচ্ছে চোল রাজবংশের প্রতিষ্ঠাতা। ভালো কথা। আচ্ছা এর শ্রেষ্ঠ রাজা কে ছিল? প্রথম রাজেন্দ্র চোল এত শক্তিশালী একজন রাজা ছিলেন, তিনি কিন্তু প্রথম চোল রাজা হিসাবে বাংলা জয় করেছিলেন। সেই দক্ষিণ ভারত কোথায়, সেখান থেকে তিনি বঙ্গোপসাগরীয় তীরে যত টেরিটরি ছিল মোটামুটি সব কিন্তু তিনি জয়লাভ করেছিল। বাংলা, ওড়িশা, অন্ধ্র, যে বঙ্গোপসাগরের উপকূল অঞ্চল ছিল, সেই উপকূল অঞ্চল জয়লাভ করেছিল এই রাজেন্দ্র চোল। তিনি এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। শেষ রাজা কে ছিলেন? তৃতীয় রাজেন্দ্র চোল বা রাজেন্দ্র চোল তৃতীয়। তিনি এই রাজবংশের লাস্ট রুলার বা শেষ শাসক ছিলেন। অলরাইট, এরপরে চলো, নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি ভারতের শাস্ত্রীয় মর্যাদা ভোগ করে না? ভারতে কিছু ভাষা আছে যেগুলোকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেয়া হয়েছে। শাস্ত্রীয় ভাষা, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, অনেক প্রাচীন ঐতিহ্যগত কিছু ভাষা যেগুলোকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেয়া হয়। বর্তমানে ভারতে, মাথায় রাখবে, বর্তমানে ভারতে 11টি
শাস্ত্রীয় ভাষা আছে? কতগুলি শাস্ত্রীয় ভাষা আছে? 11টি শাস্ত্রীয় ভাষা আছে বর্তমানে ভারতে। তার ভিতরে কোনটি এখানে একটি শাস্ত্রীয় ভাষা নয়? 8 নম্বর প্রশ্ন, গ্রুপ ডি 22 সালের প্রশ্ন একটা। মৈথালি, কন্নড়, তেলেগু, মালায়ালাম। আচ্ছা, এই ভাষাগুলি কোথায় বলা হয় কেউ বলতে পারবে? মৈথালি ভাষা বলা হয় বিহারে। কোথায় বলা হয়? বিহারে বলা হয় মৈথালি ভাষা। বিহার, উত্তরপ্রদেশ অঞ্চলে বলা হয় মৈথালি। কন্নড় ভাষা হচ্ছে কর্ণাটকে বলা হয়, কর্ণাটকের ভাষা। তেলেগু হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা অঞ্চলে বলা হয়। আচ্ছা, মালায়ালাম ভাষা কোথায় বলা হয়? কেরালা। কেরালার সরকারি ভাষা হচ্ছে কি জানো? কেরালার সরকারি ভাষা বা কেরালার স্থানীয় ভাষা হচ্ছে মালায়ালাম ভাষা। এটা একটা দ্রাবিড় গোষ্ঠীয় ভাষার মধ্যে পড়ে থাকে এবং এই কেরালা ছাড়াও এটা লাক্ষাদ্বীপেও কিন্তু বলা হয়ে থাকে। তো লাক্ষাদ্বীপেরও সরকারি একটা ভাষা কি বা সেখানকার একটা প্রধান ভাষা কি? মালায়ালাম। সো এর ভিতরে ডিয়ার স্টুডেন্টস, মৈথালি ভাষাটা কিন্তু একটি শাস্ত্রীয় ভাষার মধ্যে পড়ে না, বাকি সবগুলো শাস্ত্রীয় ভাষা। আচ্ছা, এখানে কিছু শাস্ত্রীয় ভাষা আমি যে বললাম 11টি শাস্ত্রীয় ভাষা আছে, তার মধ্যে ভারতের প্রথম কোন ভাষাটিকে শাস্ত্রীয় মর্যাদা দেওয়া হয়? সেটা হচ্ছে তামিল ভাষাটিকে কিন্তু ভারতের প্রথম শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়। লিখে ফেলো পাশে, প্রথম শাস্ত্রীয় ভাষা কোনটি? প্রথম শাস্ত্রীয় ভাষা যেটি ছিল সেটা হচ্ছে তামিল ভাষা। তারপরে সংস্কৃত 2005 সালে, তেলেগু 2008, কন্নড় 2008, মালায়ালাম 2013, ওড়িশা বা ওড়িয়া ভাষা 2014 সালে। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন, পিআইকিউজ একটা প্রশ্ন, যে ওড়িয়া ভাষাটা কবে শাস্ত্রীয় মর্যাদা পেয়েছিল? এটা 2014 সালে শাস্ত্রীয় মর্যাদা পায়। এটা থেকেও প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে। সর্বোপরি সব থেকে ইম্পর্টেন্ট এইবারের পরীক্ষার জন্য, তোমাদের আপকামিং পরীক্ষার জন্য, সেটা হচ্ছে মারাঠি, পালি, প্রাকৃতি, অসমীয় এবং বাংলা। প্রশ্ন দিতে পারে পালি ভাষা। পালি ভাষার নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, ত্রিপিটক, যেটা বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ, সেই ত্রিপিটক পালি ভাষায় রচিত, তাই তো? তো পালি, প্রাকৃত, প্রাকৃত ভাষায় আমরা যদি দেখি বিভিন্ন প্রাচীন স্ক্রিপ্ট লেখা আছে। তো এই ভাষাগুলো, অসমীয়, বাংলা, এগুলোকে 2024 সালে লাস্টের দিকে, অক্টোবর নভেম্বর মাসের দিকে কিন্তু শাস্ত্রীয় ভাষার লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়। তো বর্তমানে তাহলে আমরা এখানে গুনলে 11টি কিন্তু শাস্ত্রীয় ভাষা পাবো। এরপরের প্রশ্ন হচ্ছে কি, নিচের কোনটি যুক্তরাজ্যের সংবিধানের বৈশিষ্ট্য? যুক্তরাজ্য বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? যুক্তরাজ্য বলতে এখানে ডিয়ার স্টুডেন্টস ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড বা মাফ করবে, হ্যাঁ, উত্তর আয়ারল্যান্ড, সরি, এবং তোমার হচ্ছে ওয়েলস, স্কটল্যান্ড, এই যে কিছু দেশ আছে, এই দেশগুলোকে একত্রে কিন্তু যুক্তরাজ্য বলা হয়ে থাকে, ঠিক আছে? এই দেশগুলোকে একত্রে কি বলা হয়? যুক্তরাজ্য বলা হয়। তো এই যুক্তরাজ্যের সংবিধান, এটা একটা ফার্স্টলি মনে রাখতে হবে, অলিখিত সংবিধান। অলিখিত সংবিধান, এটা কি? একটা অলিখিত সংবিধান, তাই তো? এটাকে আমরা ব্রিটেনের সংবিধানও বলে থাকি। এটা কি? এটা ব্রিটেনের সংবিধান নামেও পরিচিত। যুক্তরাজ্য, ব্রিটেন, ইংল্যান্ড সেম সেম জায়গাকেই কিন্তু বোঝানো হচ্ছে। সো এখানে যুক্তরাজ্য বা ব্রিটেনের বা ইংল্যান্ডের যে সংবিধান আছে, তার থেকে কোন বৈশিষ্ট্য নেওয়া হয়েছে? আমরা যদি দেখি এখানে একক নাগরিকত্বের ধারণা এখান থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানে আমরা সিঙ্গেল সিটিজেনশিপ দেখতে পাই। ভারতের সংবিধানে পার্ট 2 এর ভিতরে, দ্বিতীয় পার্টের ভিতরে 5 থেকে 11 ধারার মধ্যে, 5 থেকে 11 ধারার মধ্যে ডিয়ার স্টুডেন্টস আমরা পাবো নাগরিকত্ব। ভারতের সংবিধানে কোথায় আছে নাগরিকত্বের বিধান? দ্বিতীয় অংশের ভিতরে 5 থেকে 11 ধারার ভিতরে। এর ভিতরে একক নাগরিকত্বের ধারণা পেয়েছি আমরা যুক্তরাজ্য থেকে। মৌলিক কর্তব্যের ধারণা পেয়েছি কোথা থেকে জানো? এটার ধারণা পেয়েছি ইউএসএসআর, অর্থাৎ সোভিয়েত রাশিয়া থেকে কিন্তু আমরা পেয়েছি এটার সম্পর্কে। আচ্ছা, রাষ্ট্রীয় নির্দেশ নীতির বা রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, যেটাকে আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা ডিপিএসপি বলে থাকি, এটার ধারণা কোথা থেকে পেয়েছি? এটার ধারণা পেয়েছি আমরা আয়ারল্যান্ড থেকে। প্রশ্ন দিতে পারে কোথা থেকে ডিপিএসপির ধারণা নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে ডিপিএসপির ধারণা নেওয়া হয়েছে। আর সমবর্তী তালিকা, আমাদের ভারতের সংবিধানের 7ম তফসিলের ভিতরে ক্ষমতার বন্টন করা হয়েছে। রাজ্য কি কি ক্ষমতা পাবে, কেন্দ্র কি কি ক্ষমতা পাবে,
এবং কিছু ক্ষমতা আছে যেটা রাজ্য এবং কেন্দ্র উভয়ই কিন্তু ভোগ করতে পারে, যেমন শিক্ষা। শিক্ষা একটা সমবর্তী তালিকার মধ্যে এসে থাকে। তো এই যে বিষয়গুলো, এই যে তালিকার বিভাজন আছে তার ভিতর সমবর্তী তালিকায় বা এটাকে যৌথ লিস্ট বলা হয় বা যৌথ তালিকাও বলা হয়। এটার ধারণা আমরা কোথা থেকে পেয়েছি? অস্ট্রেলিয়া থেকে এটার কিন্তু ধারণা আমরা পেয়েছি, মাথায় রাখতে হবে আমাদের। ওকে, কোথা থেকে পেয়েছি? অস্ট্রেলিয়া থেকে পেয়েছি সমবর্তী তালিকার ধারণাটা। 1930 সালে আইন অমান্য আন্দোলনের লক্ষ্য কি ছিল? আইন অমান্য আন্দোলনের লক্ষ্য কি ছিল 1930 সালে যে শুরু হয় আইন অমান্য আন্দোলন? গান্ধীজির একটা সর্বভারতীয় আন্দোলন ছিল আইন অমান্য আন্দোলন। এনিবডি? এগুলো কি একটা সেটের কোশ্চেন সব? একটা সেটের থেকে সব কোশ্চেন নেওয়া সম্ভব হয় না, কারণ ওর ভিতরে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স থাকে যেগুলো এখন আর কাজে আসবে না, মানে তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স কাজে আসতো, এখন আসবে না বলে আমি কিন্তু এটা তোমাদের রাখিনি এখানে, ঠিক আছে? তো একটা সেট থেকে সমস্ত কোশ্চেন নিলে তাহলে কোশ্চেন প্রতিদিনে অনেক প্র্যাকটিস হবে না, ঠিক আছে? অনেকগুলো সেট থেকে দেখো, একটা 16 সালের প্রশ্ন আছে, তারপরে তোমার হচ্ছে একটা 22 সালের প্রশ্ন গ্রুপ ডির, তারপরে এখানে একটা এনটিপিসির প্রশ্ন যদি আমরা দেখি আছে 16 সালের। তো একটা সেটের প্রশ্ন নয়, 16, 22 এই ধরনের অনেকগুলো সেটের প্রশ্ন আছে। তোমরা যদি চাও তো আমি একটা সেট থেকে প্রশ্ন আনতে পারি, পরের দিন থেকে একটা সেট থেকে আনবো প্রশ্ন, সুবিধা হবে আরো। তাহলে একটা সেটে কেমন প্রশ্ন আসে, একটা সেটের পুরো কোশ্চেন কিন্তু করানো সম্ভব হবে না, কারণ অনেক কারেন্ট অ্যাফেয়ার্স থাকে তো যেগুলো বাদ দিতে হয়। আচ্ছা, আহ চলো, এখানে সঠিক উত্তর হবে ব্রিটিশ সরকারের আদেশে সম্পূর্ণ অবাধ্যতা হচ্ছিল আইন অমান্য আন্দোলনের প্রধান কারণ। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা সেট থেকে আনবো, কিন্তু একটা সেট থেকে আনলে কিন্তু মানে একটা সেট থেকে যদি আমি কোশ্চেন আনি তো সম্পূর্ণ কিন্তু একটা সেট কমপ্লিট করানো যাবে না, ফার্স্ট কথা, কারণ গ্রুপ ডি পরীক্ষায় অল্প কোশ্চেন থাকে, তাই তো? গ্রুপ ডি পরীক্ষায় অল্প কোশ্চেন থাকে তোমাদের, তো সেই কোশ্চেনগুলো তো একটা ক্লাসে সবগুলো পড়াতে গেলে তাহলে 10 মিনিটের ক্লাস হবে। আচ্ছা আচ্ছা, আপনি যেটা ভালো বোঝেন সেটা করবেন, ঠিক আছে ঠিক আছে, আমি আমার মতো করে আনবো। প্র্যাকটিস তোমাদের আলটিমেটলি প্র্যাকটিস করাটাই দরকার, ঠিক আছে? আর আমি এমন এমন কোশ্চেন আনবো যেগুলো তোমাদের আসলেই দরকার, আসলেই পড়া দরকার, এমন কোশ্চেনই আনবো। আমি ভীষণ সহজ লেভেলের কোশ্চেন যেগুলো থাকে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাদ দিয়ে এনেছি, কারণ ওই কোশ্চেনগুলো হয়তো তোমরা জানো, যেমন ভারতে প্রথম মুঘল শাসক কে ছিল? বাবর ছিল প্রথম মুঘল শাসক। এইগুলো তো অনেক ইজি কোশ্চেন, এরকম ধরনের কোশ্চেন আমি একটু অ্যাভয়েড করেছি, ঠিক আছে? পরের দিন থেকে একটা সেটে তাহলে আমি প্রশ্ন এনে তোমাদের দেখাতে পারি। হ্যাঁ হ্যাঁ, চলো, ওকে ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি রাজ্যের প্রায় অর্ধেক তুলো মিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছে? এটা আরবি এনটিপিসির পরীক্ষাতে দেয়া হয় 21 সালের প্রশ্নটা। এখানে দেখো, তুলা, অর্ধেক তুলা মিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে কোনটি আবির্ভূত হয়েছে? স্যার, সিএ যেগুলো ছিল সেগুলো কারেন্ট গুলো করিয়ে দিলে ভালো হয়। কারেন্ট অমন ধরনের সিএ তো হয় না ভাই, ওরকম সিএর দরকার হলে তুমি আমাদের সিএর যে ক্লাসগুলো হয় তোমরা সেগুলো দেখো, ইউটিউবেতে ক্লাস হয় সিএর, আর তোমরা ব্যাচে যেহেতু ভর্তি হয়েছে তোমাদের সিএ প্রোভাইড করা হবে, কারেন্ট অ্যাফেয়ার্স, চাপ নিচ্ছ কারণ তোমাদের সবকিছু প্রোভাইড করা হবে। সো এখানে দেখো কোয়েম্বাটুর সঠিক উত্তর হবে এখানে। কোয়েম্বাটুরটা কোথায় আছে? কোয়েম্বাটুরটা দেয়ার স্টুডেন্টস, এটা তামিলনাড়ুতে অবস্থিত আছে, তামিলনাড়ুতে অবস্থিত আছে। এখানে তামিলনাড়ুর ম্যাক্সিমাম তুলা মিলগুলো অবস্থিত আছে। ম্যাক্সিমাম তুলা মিল কোথায় আছে? এখানে। আচ্ছা, এই কোয়েম্বাটুরকে আমরা বলে থাকি দক্ষিণ ভারতের, দক্ষিণ ভারতের শস্য ভান্ডার। দক্ষিণ ভারতের শস্য ভান্ডার কাকে বলা হয়? কোয়েম্বাটুরকে বলা হয়
সরি সরি, শস্য ভান্ডার নয়, মাফ করবে, ম্যানচেস্টার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। তো ভুলে গেলাম, ম্যানচেস্টার বলা হয়। ওকে, এটা মাথায় রেখো, ম্যানচেস্টার অফ সাউথ, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এটাকে বলা হয়। সুলতান ইলতুৎমিশের কন্যা রাজিয়া কত সালে সুলতান হন? আচ্ছা, ইলতুৎমিশ সম্পর্কে একটু বলে রাখি, আমাদের ভারতে 1206 সালে একজন ব্যক্তি সুলতান হয়েছিলেন, যার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, কুতুবউদ্দিন আইবক। সেই কুতুবউদ্দিন আইবক 1206 সালে আমাদের ভারতে বা আমাদের ভারতীয় উপমহাদেশে প্রথম সুলতানি যুগের সূচনা করেছিল। সেই কুতুবউদ্দিন আইবক 1206 থেকে 1210 সালের মধ্যে, 1206 থেকে 1210 সাল পর্যন্ত, তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি দিল্লির সুলতান ছিলেন। দিল্লির প্রথম সুলতান 4 বছর শাসন করেছিল, নাম ছিল কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। এবারে দেখো, কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পরে তার যিনি ছেলে ছিলেন, উত্তরাধিকার সূত্রে সেই কুতুবউদ্দিন আইবকের পরে কুতুবউদ্দিন আইবকের ছেলে অর্থাৎ আরাম শাহ দিল্লি সিংহাসনে বসেছিলেন। তো কুতুবউদ্দিন আইবকের পরে কে দিল্লি সিংহাসনে বসে, অনেকবার প্রশ্ন আসে। আরাম শাহ দিল্লির সিংহাসনে বসেছিল, কিন্তু তিনি অযোগ্য সাবিত হয়। তিনি কিন্তু অযোগ্য প্রমাণিত হয়েছিলেন, তিনি ভালো করে তার রাজ্য চালাতে পারছিলেন না। তার কারণে এই কুতুবউদ্দিন আইবকের যিনি জামাতা ছিলেন, জামাতা মানে নিশ্চয়ই বুঝো, মেয়ের যিনি স্বামী বা মেয়ের যিনি হাজবেন্ড হয়ে থাকেন তাকে আমরা জামাতা বলে থাকি। তো কুতুবউদ্দিন আইবকের যিনি জামাতা ছিলেন তার নাম হচ্ছে ইলতুৎমিশ। সেই ইলতুৎমিশ, ইলতুৎমিশ, ইনি ডিয়ার স্টুডেন্টস দিল্লির পরবর্তীতে শাসক হয়েছিলেন। কবে ডিয়ার স্টুডেন্টস? ইলতুৎমিশ 1211 থেকে 1236 সালের মধ্যে দিল্লির কিন্তু শাসক নির্বাচিত হয়েছিলেন। এই শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি কিন্তু গ্রেট একজন লিডার। তিনি একজন দাস বংশের, বা আমাদের ভারতে যে প্রথম বংশ যারা শাসন করেছিল তাদেরকে আমরা দাস বংশ বলে থাকি, যেটার প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক ছিল। তার প্রকৃত প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ শাসক হিসাবে পরিচিত হচ্ছে ইলতুৎমিশ। এই ইলতুৎমিশের পরবর্তী সময়, ইলতুৎমিশের কন্যা নাম কি? রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা তিনি দিল্লির প্রথম মহিলা শাসক নিযুক্ত হন। দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন তাহলে? তিনি হচ্ছেন কে? রাজিয়া সুলতানা। এবং তিনি কিন্তু দিল্লির একমাত্র, তারপরেও কিন্তু কোনো মহিলা শাসক দিল্লিতে শাসন করেনি, তিনি দিল্লির প্রথম এবং একমাত্র মহিলা শাসক ছিলেন। তিনি 1236 থেকে শাসনভার গ্রহণ করেছিলেন। 1236-এ তিনি সিংহাসনে বসেন, সেখান থেকে তিনি 1240 সাল পর্যন্ত দিল্লির কিন্তু শাসক ছিলেন। অলরাইট, তো এটা মনে রাখতে হবে আমাদের। কার কন্যা ছিলেন তিনি? ইলতুৎমিশের কন্যা ছিলেন তিনি। কুতুবউদ্দিন আইবকের ইলতুৎমিশ কে ছিলেন? জামাতা ছিলেন। আবার যদি পরীক্ষায় প্রশ্ন দেয় কুতুবউদ্দিন আইবকের পরে কে ডিয়ার স্টুডেন্টস শাসক নির্বাচিত হয়েছিল, আমরা তখন উত্তর করব আরাম শাহ। কুতুবউদ্দিন আইবকের পরে দিল্লির শাসক কে নির্বাচিত হয়েছিল? আরাম শাহ। কিন্তু আরাম শাহ অযোগ্য ছিল। ড্যাশ ভূমি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য, ভারতের সব থেকে বৃহত্তম রাজ্য কোনটি? এটা অনেক সহজ প্রশ্ন। ভূমির দিক থেকে বৃহত্তম রাজ্য যদি আমরা দেখি সেটা হচ্ছে রাজস্থান, সব থেকে বৃহৎ রাজ্য। এবং ভূমির দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য কোনটি ভূমির দিক থেকে? সেটা হচ্ছে গোয়া। গোয়াটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য, তাই না? নেক্সট প্রশ্ন দেখো, জাতিসংঘের বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? প্রশ্নটা কতবার এসেছে দেখো, শুধু রেলের পরীক্ষাতে অনেকবার এসেছে, তাছাড়া অন্যান্য পরীক্ষাতে তো দিয়েই থাকে এই প্রশ্নটা। নেক্সট দেখো, জাতিসংঘ তার দ্বারা বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়ে থাকে? আরআরবি এনটিপিসি 16 সালে শিফট 1, 2021 সালে শিফট 2, আচ্ছা এনটিপিসি 2016 সালে শিফট 3 এবং 17 সালে এনটিপিসির পরীক্ষাতে প্রশ্নটা এসেছে কবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন প্রতি বছর কিন্তু বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করি। শোগাতসু নিম্নলিখিত কোন দেশের একটি নববর্ষ উদযাপন? নববর্ষ বা নিউ ইয়ার ফেস্টিভ্যাল কোন দেশের? শোগাতসু।
কোন দেশের নিউ ইয়ার ফেস্টিভ্যালের নাম হচ্ছে সোগতসু? এটা ডিয়ার স্টুডেন্টস জাপানের নিউ ইয়ার ফেস্টিভ্যালের নাম হচ্ছে সোগতসু। জাপান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়, বিভিন্ন ধরনের কিন্তু উৎসব ফেস্টিভ্যাল এখানে হয়ে থাকে। জাপানের অনেক প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়। যেমন তোমাদের প্রিভিয়াস ইয়ার একটা প্রশ্ন দেওয়া হয়েছিল সোমু। সোমু বলে এক ধরনের কুস্তি বা ট্রেডিশনাল বক্সিং কোথায় খেলা হয়ে থাকে? সমু কোথায় খেলা হয়? এটা হচ্ছে এক ধরনের ঐতিহ্যবাহী কুস্তি বা বক্সিং প্রতিযোগিতা। এটা কোথায় খেলা হয়? এটা খেলা হয়ে থাকে জাপানে। জাপানের থেকে আরো প্রশ্ন আসে, জাপানের মুদ্রার নাম কি? প্রশ্ন দিয়ে থাকে। তারপরে জাপানের তোমার পার্লামেন্টের নাম কি? ঠিক আছে, ইত্যাদি প্রশ্ন কিন্তু দিয়ে থাকে পরীক্ষাতে। জাপানের মুদ্রার নাম কি ডিয়ার স্টুডেন্টস? ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা, তাই না? জাপানের মুদ্রা কি? ইয়েন। আচ্ছা, জাপানের পার্লামেন্টের নাম কি? ডয়েট হচ্ছে জাপানের পার্লামেন্ট। ইত্যাদি রিলেটেড প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে, আসে পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন। এরপরের প্রশ্ন হচ্ছে কি দেখবো আমরা, কান্দারিয়া মহাদেব মন্দির কোথায় অবস্থিত আছে? কান্দারিয়া মহাদেব মন্দির কোথায় আছে? আরচা, খাজুরাহো, উজ্জয়িন নাকি দেওয়াস? আরআরবি এনটিপিসির 22 সালের একটা প্রশ্ন, মন্দির রিলেটেড প্রশ্ন খুবই আসে পরীক্ষায়। একটু কিছু মন্দির রিলেটেড প্রশ্ন কিন্তু দেখে রাখবে। হ্যাঁ, কিছু মন্দির রিলেটেড প্রশ্ন তোমরা একটু দেখে রাখবে, ফেমাস কিছু মন্দির। স্যার সোমু, হ্যাঁ ওকে, বলো মন্দিরে এই যে কান্দারিয়া মহাদেব মন্দির, এটা পাবো কোথায়? খাজুরাহোতে অবস্থিত আছে, খাজুরাহো। আচ্ছা, খাজুরাহোটা বা কোথায়, কোন রাজ্যের ভিতরে পড়ে বলতে পারবে? খাজুরাহোটা কোন রাজ্যের ভিতরে পড়ে? আরচা, খাজুরাহো, উজ্জয়িন এবং দেওয়াস, বিভিন্ন অপশন আছে, এর ভিতরে খাজুরাহো আমরা এখানে সঠিক উত্তর পেয়েছি। তো এই যে খাজুরাহো, এটা কোথায় আছে? খাজুরাহো আছে হচ্ছে মধ্যপ্রদেশে। কোথায় আছে? মধ্যপ্রদেশে অবস্থিত আছে খাজুরাহো। এখানে একটা বংশ ছিল, নাম ছিল চান্দেল্লা বংশ। একটা বংশের নাম আমাদের পড়তে হয় চান্দেল্লা বলে একটা বংশ বা রাজবংশ, যারা এই খাজুরাহো অঞ্চলে শাসন করেছিল এবং এখানে বিভিন্ন ধরনের মন্দির তারা নির্মাণ করেছিল। এই চান্দেল্লা বংশ তাহলে কোথায় শাসন করেছিল? খাজুরাহোতে শাসন করেছিল, যেটা মধ্যপ্রদেশের মধ্যে পড়ে থাকে। পোখরান পারমাণবিক পরীক্ষা 2 এর সাংকেতিক নাম কি ছিল? এনটিপিসি সিবিটি 1 2021 এর একটা প্রশ্ন। পোখরান পারমাণবিক পরীক্ষা 2, দ্বিতীয় পোখরান যে পারমাণবিক পরীক্ষা হয়েছিল, সেটার কোড নাম বা সাংকেতিক নাম কি ছিল? এনিওয়ান? সব আসছে, কমেন্ট আসছে, সকলের কমেন্ট দেখতে পাচ্ছি। উবাই ভট্টাচার্য বলছে স্যার সরি স্মাইলিং। ইশিকা বলছে স্যার অপশন ডি হবে। এ ভাই পাদুক গেমার, এই গেমার টেমার এরকম নাম দাও কেন? মনে হয় যেন ভীষণ কুল দেখাচ্ছে, আসলে কুল নয়, নিজের নাম নিজে লুকাচ্ছ। এ ধরনের কি ধরনের অসভ্যতামি এগুলো? এসব নিজেদের নাম দেবে, সব নিজেদের নাম দেবে, ঠিক আছে? এত সুন্দর সুন্দর নাম আছে তোমাদের, নিজেদের নাম দেবে। রুকসোনা খাতুন বলছে স্যার আমি কিছু দেখতে পাচ্ছি না। রুকসোনা তুমি ব্যাকে গিয়ে কেটে আবার রিজয়েন করো। স্যার আপনার ক্লাস ডেলি কতদিন করে হবে? মানে সপ্তাহে কতদিন হবে সেটা বলো। সপ্তাহে 3 দিন আমার ক্লাস হবে 10টা 15-তে। সঠিক উত্তর এখানে কি হবে? পোখরান। আচ্ছা, পোখরানটা কোথায় আছে এটা একটু বলো তো দেখি। পোখরানটা কোথায়? পোখরানটা হচ্ছে রাজস্থানে আছে, রাজস্থানে অবস্থিত আছে পোখরান। তো পোখরান যে রাজস্থানে আছে, এই পোখরানে কি হয় জানো? পোখরানে বিভিন্ন পারমাণবিক টেস্ট করা হয়ে থাকে। সেই পোখরানে পারমাণবিক টেস্ট, দ্বিতীয় পারমাণবিক টেস্টের সাংকেতিক নাম ছিল অপারেশন শক্তি। দ্বিতীয় পারমাণবিক টেস্টটা কবে হয়েছিল? দারুণ করে এখানে তোমাদের লিস্ট দিয়েছি, দেখো। পোখরান পারমাণবিক পরীক্ষা দ্বিতীয় ছিল ভারতীয় সেনাবাহিনীতে ভারত কর্তৃক পরিচালিত 5টি পারমাণবিক বোমার পরীক্ষা বিস্ফোরণ। তো পোখরান দ্বিতীয় টেস্টে কতগুলি পারমাণবিক পরীক্ষা ঘটানো হয়? 5টি পারমাণবিক পরীক্ষা কিন্তু ঘটানো হয়েছিল, 5টি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পোখরান পারমাণবিক পরীক্ষা 1998 সালে পরিচালিত হয়েছিল। পোখরান 2 এর সাংকেতিক নাম ছিল অপারেশন শক্তি।
এখানে অনেকে স্মাইলিং বুদ্ধ করছিল, তোমাদের বোঝার ভুল হয়েছে। দেখো পোখরানে দুটো পারমাণবিক টেস্ট হয়েছিল। পোখরানে প্রথম যে পারমাণবিক টেস্ট হয়, প্রথম যে পরীক্ষাটা হয়েছিল পোখরানে, সেই পোখরান প্রথম পরীক্ষা এটা কবে হয়েছিল? 1974 সালে, যখন ইন্দিরা গান্ধীর সরকার ছিল। 1974 সালে প্রথম যখন ইন্দিরা গান্ধীর সরকার ছিল, তখন পোখরানের প্রথম টেস্টটা কিন্তু হয়েছিল। আচ্ছা, পোখরানে যে প্রথম টেস্ট হয়, এটার কোড নেম কি ছিল? এটার কোড নাম ছিল স্মাইলিং বুদ্ধ। তাহলে এখানে কি হলো? প্রথম কোড নেমটা হচ্ছে স্মাইলিং বুদ্ধ, 1974 হয়। দ্বিতীয়টা 1998 সালে হয়েছিল, যেটার নাম হচ্ছে অপারেশন শক্তি। চলো এর পরেরটা আমরা দেখব, নিচের কোনটি ভারতে হিমালয়ের নদীর সবচেয়ে পশ্চিমে অবস্থিত আছে? চলো, সো এটা মনে করো আমাদের ভারতের একটা ম্যাপের একটা আকৃতি, ঠিক আছে? ভারতের ম্যাপের একটা আকৃতি। ভারতের যে আমাদের উত্তর দিকের অংশ আছে, এই উত্তর দিকের অংশে কিন্তু অবস্থিত আছে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আছে হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা, ভারতকে আমরা সাধারণত হিমালয়ের দানও বলে থাকি। এবারে দেখো, এই যে হিমালয় পর্বতমালা আছে, এই হিমালয় পর্বতমালাটা ডিয়ার স্টুডেন্টস জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, নেপাল, তারপরে হচ্ছে সিকিম, ভুটান, তারপরে উত্তর পূর্ব অঞ্চলে যদি আমরা দেখি, সেখানে অরুণাচল প্রদেশ অঞ্চল পর্যন্ত বিস্তৃত, প্রচুর দীর্ঘ একটা অংশ হিমালয়টা। হিমালয়ের একদমই যদি আমরা উত্তর দিকে দেখি, মাফ করবে, হিমালয়ের একদমই যদি পশ্চিম দিকে দেখি, একটা নদী প্রবাহিত হয়েছে, যেটার নাম হচ্ছে সিন্ধু নদী। যেটা সিন্ধু নদী তিব্বত থেকে উৎস লাভ করেছে। তিব্বত থেকে উৎস লাভ করে এটা ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের মধ্য দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে, এই আরব সাগরে পতিত হয়েছে। সেই সিন্ধু নদীটা, এটা ডিয়ার স্টুডেন্টস একদমই হিমালয়ের কোন দিকে আছে? পশ্চিম দিকে আছে। এই সিন্ধু নদী থেকে নেপাল অঞ্চলে আরেকটা নদী আছে, যেটার নাম হচ্ছে কালী নদী। তো এখানে সিন্ধু নদী থেকে কালী নদী পর্যন্ত এই অঞ্চলটাকে আমরা বলে থাকি উচ্চ হিমালয়। এটাকে কি বলা হয়? উচ্চ হিমালয়, বা এটাকে ট্রান্স হিমালয় বলা হয়ে থাকে। ঠিক আছে, পশ্চিম হিমালয়, উচ্চ হিমালয় বা ট্রান্স হিমালয় একই নাম। এটা সিন্ধু নদী থেকে কালী নদীর মাঝে অবস্থিত আছে। আচ্ছা, নেপালের কালী নদী থেকে নেপালের এই যে কালী নদী, এই কালী নদী থেকে তিস্তা নদী পর্যন্ত এই অঞ্চলটা হচ্ছে মধ্য হিমালয়। এটা কি মধ্য হিমালয়, আর এখানে আছে তিস্তা নদী। ঠিক আছে, আচ্ছা, এরপরে ব্রহ্মপুত্র নদী, যেটা দিহং নামেও পরিচিত, সেই দিহং নদী পর্যন্ত, তিস্তা থেকে দিহং নদী পর্যন্ত এই অঞ্চলটাকে বলা হয়ে থাকে পূর্ব হিমালয় বা অরুণাচল হিমালয়, বিভিন্ন নামে এটাকে ডাকা হয়। কেউ কেউ অসম হিমালয় এটাকে কিন্তু বলে থাকে। সেখানে বলা হচ্ছে হিমালয় নদীর সবচেয়ে পশ্চিমে অবস্থিত আছে কোন নদী? তাহলে আমরা উত্তর করবো স্যার সিন্ধু নদী, হিমালয়ের একদমই পশ্চিমে আছে। তারপরে আছে কালী নদী। কালী নদী থেকে সিন্ধু নদী, এই যে হিমালয়, এটা সম্পূর্ণ নেপালের মধ্যে পড়ে। এটাকে আমরা মধ্য হিমালয় বলি। আর এই মধ্য হিমালয়ের মধ্যেই কিন্তু ডিয়ার স্টুডেন্টস অবস্থিত আছে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ, পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ, মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সব থেকে উচ্চতম শৃঙ্গ, অন্নপূর্ণ, মাকালু, ধৌলাগিরি, বিভিন্ন ধরনের যে উঁচু উঁচু পর্বত শৃঙ্গগুলি হিমালয়ের, সেগুলো সবই কিন্তু এই মধ্য হিমালয়ের মধ্যে পড়ে, যেটা সবটাই কিন্তু নেপালের ভিতরে পড়ে থাকে। অলরাইট, চলো এরপরে হিমালয়ের একদমই পূর্ব দিকের যদি নদী বলা হয় ব্রহ্মপুত্র, যেটাকে আমরা দিহংও কিন্তু বলে থাকি বইয়ের ভাষাতে। এরপরে আকবরনামা কয়টি খণ্ডে বিভক্ত? নেক্সট আমাদের প্রশ্ন, আকবরনামা কয়টি খণ্ডে বিভক্ত? 3টি খণ্ডে বিভক্ত। আকবরনামা কে লেখে?
আকবরনামা আকবরনামা লেখেন কে জানো? আকবরনামা লেখেন আবুল ফজল। ইনি আকবরের কোর্ট কবি ছিলেন বা সভা কবি ছিলেন। আবুল ফজল লিখেছিলেন, 3টি খণ্ডে বিভক্ত। মানব উন্নয়ন ধারণাটি কে গড়ে তোলেন? মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ধারণাটি প্রথম কে দিয়েছিলেন? মানব উন্নয়ন সূচকের ধারণাটি অমর্ত্য সেন, চার্লস ডারউইন, দলাই লামা, মাহবুব উল হক। এটা এনটিপিসি 2021 সালের একটা প্রশ্ন। মানব উন্নয়ন বা HDI এর কথা প্রথম কে বলেছিলেন? অ্যান্সার হচ্ছে মাহবুব উল হক। ইনি কিন্তু প্রথমের ধারণা দিয়েছিলেন, যিনি পাকিস্তানের একজন অর্থনীতিবিদ ছিলেন। অলরাইট, এটা একটা জিনিস গেল। আচ্ছা, HDI সম্পর্কে জেনে রাখো, এটা UNDP নামক একটা সংস্থা, যেটাকে আমরা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা জাতিপুঞ্জের বা সম্মিলিত জাতিসংঘের উন্নয়ন পরিষদ বা উন্নয়ন কর্মসূচি বলে থাকি এটাকে আমরা। সেই UNDP এর স্টুডেন্টস 1965 সালে প্রতিষ্ঠা হয়েছিল। 1965 সালে প্রতিষ্ঠিত হওয়া হিউম্যান ডেভেলপমেন্ট মাফ করবে UNDP এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক শহরে আছে। এরা কিন্তু ডেড স্টুডেন্টস হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে থাকে। অনেক সময় পরীক্ষায় দেয় কারা HDI প্রকাশ করে। UNDP নামক সংস্থাটা HDI প্রকাশ করে। প্রথম প্রকাশ করা হয়েছিল 1990 সালে। প্রথম প্রকাশ কবে হয়? 1990 সালে প্রথম কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করা হয়েছিল। অলরাইট, এই হচ্ছে আজকের ক্লাস। এখানে আমি শেষ করি ক্লাসটি। তোমাদের 45 মিনিটস করে ক্লাস হবে প্রতিদিন, আমার যেটা সময় দেওয়া আছে তোমাদের জন্য। সো এখানে আজকে সেশনটি শেষ করব। আশা করব প্রথম দিনের এক্সপিরিয়েন্স তোমাদের ভালো হয়েছে। ক্লাস নেক্সট আমি আরো বেটার করে তোমাদের জন্য ক্লাস করব। যত দিন যাবে আমি আমার মতো বেস্ট ট্রাই করে তোমাদের জন্য ক্লাস দেব, তোমাদের যাতে পরীক্ষায় আমি সফলতা এনে দিতে পারি সেই চেষ্টা কিন্তু আমার এন্ড থেকে থাকবে। ভালো থাকবে সকলে। নেক্সট ক্লাস দেখা হচ্ছে একটি নতুন পর্বে। ততক্ষণের জন্য টাটা, বাই।